আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ভারতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বুধবার কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গেল ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয় কলকাতার অভিজাত এলাকা নিউ টাউন থেকে। ভারতীয় গণমাধ্যমেও ফলাও করে তার খুন হওয়ার ঘটনা প্রচার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে টেকনোস্মৃতি থানা পুলিশ। এ ঘটনার সাথে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করেনি পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এর আগে এমপি আনোয়ারুল নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরাহনগর থানায় জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। গেল ১২ মে সন্ধ্যা ৭টার দিকে বন্ধুর বাড়িতে পৌঁছান আনার। বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে তার ২৫ বছরের সম্পর্ক। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। শেষবার বরানগর বিধানসভা পার্ক এলাকার কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গাড়িতেও উঠতে দেখা যায়। এরপর থেকে বাংলাদেশের সংসদ সদস্য নিখোঁজ ছিলেন। তবে কিভাবে তিনি নিউ টাউনে গেলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। তাকে উদ্ধারে ভারতের পুলিশের সঙ্গে কাজ করছিল বাংলাদেশের পুলিশও। গেল কয়েকদিন ধরে এমপি নিখোঁজের ঘটনাটি ছিল টক অব দ্য কান্ট্রি। রাকিব হাসান, আরটিভি। দর্শক, এই বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেব গত ১২ই মে কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে, এবং গত ১২ই মে তিনি যখন কলকাতায় আসেন তিনি এসেছিলেন সেটা হচ্ছে দর্শনা গেদে যে আমাদের রেল লাইনের পথ রয়েছে ওই রাস্তা দিয়ে তিনি এসেছিলেন ১২ তারিখ রাতের দিকে কলকাতার উত্তর শহরতলির বরানগরের মণ্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাস তার ২৫ বছরের বাল্য বন্ধু তার বাড়িতে তিনি এসে উঠেছিলেন, এবং পরের দিনই সেই বাড়ি থেকে তিনি ট্যাক্সি ডেকে কলকাতার বিধান পার্কের একটি পলিক্লিনিকে চিকিৎসা করাতে চলে যান এবং যাওয়ার সময় বলে গিয়েছিলেন রাতে এসে ওই বাড়িতে ডিনার করবে। কিন্তু চলে যাওয়ার পর ১৩ তারিখ বিকেলের দিকে তিনি ফোনে করে জানান জরুরি কাজে তিনি দিল্লি চলে যাচ্ছেন, তার সঙ্গে ফোনে যোগাযোগ করার দরকার নেই, ভিআইপিরা তার সঙ্গে রয়েছে, তিনি দিল্লি ফিরে গিয়ে জানাবেন। কিন্তু ১৪ তারিখের পরে ১৫ তারিখ সকালে তিনি ফোন করে জানান তিনি দিল্লি পৌঁছে গেছেন, পরবর্তী সময় যা যা খবর হবে তিনি জানাবেন। কিন্তু ১৫ তারিখ বেলা বাড়ার পর থেকে তার ফোনের সুইচ অফ পাওয়া যায়। তার কন্যা বাংলাদেশ থেকে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান তার বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছে না, এবং সেই দিনই কিন্তু গোপাল বিশ্বাস বরানগর থানা জেনারেল মিসিং ডায়েরি করেছিলেন। মিসিং ডায়েরি করার পরই কিন্তু ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে এবং কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে কিন্তু তদন্ত শুরু করা হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতাস্থ উপদূতাবাস বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সঙ্গে বাংলাদেশের পুলিশ প্রশাসনের সঙ্গে কলকাতা পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে যোগসূত্র করিয়ে দিয়েছিলেন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত আজ সকালে কলকাতার নিউ টাউনে একটি সরকারি আবাসনের ফ্ল্যাটে তার মৃতদেহ পাওয়া যায় বলে কলকাতা পুলিশ সূত্রে কিন্তু খবর, এবং সেটা কিন্তু তার যে এমপি সাহেবের যে প্রাইভেট সেক্রেটারি যিনি কলকাতায় এসছেন তাকে কিন্তু তিনি যে খুন হয়েছেন সেটা কিন্তু নিশ্চিত করেছেন, এবং সে কথা তিনি সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। এই মুহূর্তে আবাসনকে ঘিরে রেখেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা, বিধাননগর পুলিশের গোয়েন্দারা, কেন্দ্রীয় সেন্ট্রাল আইবি এবং কলকাতার এসটিএফ ঘিরে রেখেছে। তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমের কাছে পুলিশ প্রশাসন এই পর্যন্ত এখনও কোনো মুখ না খুললেও যেটা সূত্রের খবর এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। ঘটনার দিন পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে ১৩ তারিখ তার সঙ্গে ৪ জন মহিলা নাকি ওইখানে ছিল, সেই ফ্ল্যাটটি উনি নাকি ভাড়া নিয়েছিলেন পুলিশ সূত্রে আরও একটা খবর। তদন্তের স্বার্থে কিন্তু এখন পুলিশ মুখ খুলতে চাইছে না, কিন্তু ঘটনার গতি প্রকৃতি ইতিমধ্যে কিন্তু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং সংবাদ মাধ্যমকে সেই আবাসনে কিন্তু এই মুহূর্তে প্রবেশ নিষেধ করা হয়েছে। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। এছাড়া এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, ঝিনাইদহের ৪ আসনের সংসদ সদস্যের মৃত্যুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের বৈঠকের পর কি তথ্য জানা গেল জানাবেন।
ধন্যবাদ আপনাকে ফারিয়া। যেমনটা বলছিলেন যে আমাদের কলকাতার প্রতিনিধি, যে আসলে তদন্ত করে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কলকাতার পুলিশ এবং বাংলাদেশের পুলিশ, উভয় দেশের পুলিশই কিন্তু এখন খুব জরুরি একটি এই খুনের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সর্বাধিক গুরুত্ব দিয়ে তারা কাজ করছেন, এবং এই কাজ করছেন সেটা কি পর্যায়ে রয়েছে সেই বিষয়টির জন্যই কিন্তু কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ব্রিফ করেছিলেন। তিনি যেমনটা আমাদেরকে বলেছেন যে খুনের বিষয়ে জড়িত থাকার অভিযোগে 3 জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে এবং তারা বাংলাদেশি। বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই খুনকে কেন্দ্র করে কোনো প্রকার সম্পর্কের বিঘ্ন ঘটবে না বা সম্পর্কে কোনো প্রকার ঘাটতি হবে না, সেই বিষয়টিও কিন্তু তিনি নিশ্চিত করেছেন। এবং তিনি বলেছেন যে এই খুনের মোটিভ উদ্ধারের ক্ষেত্রে 2 দেশের পুলিশই একসঙ্গে কাজ করছে, এবং এই কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি তারা গুরুত্ব দিচ্ছেন যে সেখানে তিনি কেন চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পরে যে খুন হলেন এবং সেটার সাথে আসলে কারা জড়িত, কেন তাকে খুন করা হলো, সেই বিষয়টিও কিন্তু তারা নিশ্চিত হওয়ার জন্য এখনো পর্যন্ত কাজ করছেন। এবং এই সবশেষ যে পরিস্থিতি সেটিও কিন্তু পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানাবেন, এটিও কিন্তু তিনি বলেছেন। আনোয়ারুল আজিম যখন কলকাতায় যান তখন কিন্তু সেই যাওয়ার পর থেকে যখন তার সাথে ফোনে কমিউনিকেশন করা যাচ্ছিল না, গেল 16 তারিখ সর্বশেষ তার পিএস আব্দুর রৌফের সাথে আনোয়ারুল আজিমের কথা হয়, এবং এরপর থেকে কিন্তু তার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা, যার কারণেই কিন্তু যখনই তারা যোগাযোগ করতে পারেননি তখনই কিন্তু আনোয়ারুল আজিমের মেয়ে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হয়েছিলেন, এবং তারপরেই কিন্তু এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এখানে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং ডিবির উপপুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছেন। পরবর্তীতে তদন্ত সবকিছুর শেষ পর্যায়ে কি হবে সেই বিষয়টির জন্যই কিন্তু এখন অপেক্ষা করছি আমরা, এবং কিছুক্ষণের মধ্যেই এখানে আরও যে বৈঠক, সেই বৈঠকটি কিন্তু কিছুক্ষণ আগেও এখানে সাংবাদিকদের ব্রিফ করার পরেও এখানে বৈঠক হয়েছে, এবং বৈঠকের পরে কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এখান থেকে বের হয়ে যাচ্ছেন, এবং পরবর্তীতে এই বিষয়ে আসলে বিস্তারিত তথ্য তারা উপস্থাপন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ফারিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে এই মাত্রই কিন্তু পুলিশের আইজিপি তিনি বের হয়ে যাচ্ছেন, সঙ্গে কমিশনাররা রয়েছেন, এবং ভিতরে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিষয়ে তাদের সাথে ব্রিফের পরেই কিন্তু আবার বৈঠক করছিলেন, এবং বৈঠকের পরে এখনো এখানে অবস্থান করছেন। আমরা যেটুকু জেনেছি যে আনোয়ারুল আজিম যে কিছুক্ষণ আগে যখন বৌদ্ধবিহারেও কিন্তু একটি অনুষ্ঠান ছিল, সেখানে কিন্তু আইজিপি বলেছিলেন যে আমরা নিশ্চিত হতে পারিনি, কলকাতা পুলিশের সাথে নিশ্চিত হয়ে তারা খুনের বিষয়টি জানাবেন। এখন কিছুক্ষণ আগে যে ব্রিফ হলো সেখানে কিন্তু নিশ্চিত হওয়া গেল যে বাংলাদেশের যিনি সংসদ সদস্য আনোয়ারুল আজিম, ঝিনাইদহের যিনি পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তাকে খুন করা হয়েছে, সেই মোটিভ উদ্ধারেই কিন্তু কাজ করছে পুলিশ। এই ছিল আমার কাছে ফারিয়া। আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে ভারতের নয় বাংলাদেশের লোক জড়িত বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্দেহভাজন আরও কয়েকজনকে গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান তিনি। সকালে নিজ বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রী। এদিকে মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, এলাকাবাসী ও তার নেতাকর্মীদের মাঝে। খবর পাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। এই সময় কান্নায় ভেঙে পড়েন তারা। ঝিনাইদহ প্রতিনিধি শিপলু জামানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর খবরে এভাবেই কান্নায় ভেঙে পড়েন নেতাকর্মীরা। 7 দিন নিখোঁজ থাকার পর ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এমন একজন সৎ ও নিষ্ঠাবান এমপিকে হারিয়ে শোকে কাতর এলাকাবাসী। যে এমপি আসলে সর্বদা সব কাজে নিয়োজিত ছিল, তার কোনো দিন ছিল না, রাত ছিল না, এমন এমপিকে আমরা হারাইছি। আসলে এরকম এমপি আর আমরা পাবো না। কালীগঞ্জে এমন কোনো মানুষ নাই যে তার জানাজা নামাজে অংশগ্রহণ করেনি। আজকে আমরা কিছুদিন পর আমরা তার জানাজা নামাজে অংশগ্রহণ করবো, এটা ভাবতে বুকের মধ্যে কেঁপে ওঠে। কালীগঞ্জবাসী সব হারিয়ে ফেলেছে। এই আমাদের যে মানবিক এমপি, তিনি আজকে প্রতিটি জানাজায়, কালীগঞ্জে প্রায় 10,000 মানুষের জানাজায় অংশ নিতেন। তিনি প্রতিটা জায়গায় তার অবদান ছিল। এমন এমপি, এমন আমাদের সারা বাংলাদেশ পাওয়া যাবে না। কালীগঞ্জবাসী সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হারালেন। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে।
এছাড়া সন্দেহভাজনদের আরও কয়েকজনকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কেউ এখানে জড়িত হন নাই, যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। আমাদের তদন্ত চলছে, এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটতে পারে, পালিয়ে যেতে পারে, যাদের আমরা খুঁজছি তারা পালিয়েও যেতে পারে। সব তথ্য নিশ্চিত হয়ে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন আইজিপি। আমাদের সাথে যেটুকু এখন বলেছি তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি এবং তাদের যে যোগাযোগ আছে এই যোগাযোগের মাধ্যমে যে সহযোগিতা প্রদান করছি আমাদের এবং তাদের ইনভেস্টিগেশনের স্বার্থে আমার মনে হয় এগুলো এখন না বলাই শ্রেয় হবে। গত 11 মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। 12 তারিখ থেকে নিখোঁজ হন তিনি। মৌসুমী রহমান, আরটিভি। এই বিষয়ে আরও জানাতে আনোয়ারুল আজিম আনারের এলাকা ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপলু জামান। শিপলু, নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর খবরে কি বলছে তার পরিবার ও স্থানীয় নেতাকর্মীরা, জানাবেন। জানেন যে সকালবেলা যখন তার এই মরাদের খবর যখন সে এলাকায় এসে পৌঁছায় তখন নেতাকর্মী এবং তাদের স্বজনদের মধ্যে আহাজারি দেখা গেছে। তো আমি সকাল থেকে অবস্থান করছি এই জেলা 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বাসভবনে এবং তার দলীয় কার্যালয় কালীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়। এখানে অসংখ্য নেতাকর্মী দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসলে তার খবর পাওয়ার জন্য, তাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু এখানে অধীর আগ্রহে বসে আছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু হাজার হাজার নেতাকর্মী এখানে কিন্তু তারা বলছেন যে আমরা একজন দক্ষ রাজনীতিবিদ, একজন অভিভাবককে হারিয়েছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে দাঁড়িয়ে তার বাড়ি, এই বাড়ি থেকে তিনি ঠিক 12 তারিখে কিন্তু এখান থেকে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তারপরে কলকাতায় গিয়ে সেখানে তার বন্ধুর বাড়িতে ছিলেন, থাকার পর থেকে চিকিৎসার জন্য বের হয়ে তা আর ফিরে আসেননি। তা ফিরে না আসাতে তার স্বজনরা কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর কিন্তু অনেকটা ভেঙে পড়েন এবং শোকে কাতর হয়ে পড়েন। তো আজকে যখন খবর পৌঁছে এসে বাংলাদেশে ঝিনাইদহ কালীগঞ্জে তার এলাকাতে, তখন হাজার হাজার মানুষ কিন্তু স্বজনরা কিন্তু হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দাঁড়িয়ে আছেন অসংখ্য নেতাকর্মী, তারা কিন্তু তার সব ভক্ত অনুরাগী। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সে এখান থেকে পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বিপুল ভোটের মাধ্যমে তিনি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তিনি পৌরসভার কাউন্সিলর ছিলেন, প্যানেল মেয়রও ছিলেন। তারা এক ব্যাপক জনসমর্থন এবং তার ভক্তরা কিন্তু এখানে আছেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি এখানে তার এলাকা এবং তার বাড়ির সামনে। এখানে তার একজন সহকর্মী এবং ইউনিয়নের চেয়ারম্যান, আমরা তার সাবেক চেয়ারম্যান তিলাসনপুর ইউনিয়নের থানা সাহেবের সাথে কথা বলবো, তিনি আমাদেরকে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কথা বলার মতো ভাষা আমার নেই। আমি আমার প্রিয় অভিভাবককে হারালাম, এলাকাবাসীও তার প্রিয় অভিভাবককে হারালো। এমন একজন জনপ্রিয় মানুষ, আমার এই বয়স অব্দি আমি এরকম মানুষ, এরকম জননেতা, জনদরদি মানুষ আমি দেখিনি। আমার শ্বশুরও পার্লামেন্ট মেম্বার ছিলেন 2 বার এই কালীগঞ্জে। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 24তম জাতীয় পুনর্নবায়নযোগ্য শক্তি সম্মেলন শেষে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই হত্যাকাণ্ডে দুদেশের সরকারের সংশ্লিষ্টতা নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছে। তো সুতরাং বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি। দেখুন, বিষয়টা তদন্তাধীন, এখনো কোনো লাশ তো পাওয়া যায়নি। এবার অন্যান্য প্রসঙ্গ। সড়ক পরিবহন মন্ত্রীর নির্দেশের পর রাজধানীতে রিকশা ফিটনেসবিহীন বাসে দৌরাত্ম্য কমেনি। অভিযান শুরু করেনি কোনো সংস্থা। পরিবহন মালিক সমিতির নেতারা উল্টো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর উপর দায় চাপানোর চেষ্টা করেন। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, বাস মালিকদের দুষ্ট চক্র ভাঙতে না পারলে রাস্তায় শৃঙ্খলা ফিরবে না। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। সাদিয়া কানিজের রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন ও আবুল হাসান।
এ যেন আলোর নিচে অন্ধকার। উপরে ছুটছে ঝাঁ চকচকে অত্যাধুনিক মেট্রো রেল, ঠিক তার নিচের সড়কে ধুঁকছে রং ওঠা জরাজীর্ণ বাস, মিনি বাস। এই হচ্ছে তিলোত্তমা রাজধানীর বর্তমান চিত্র। লকড়ঝকড় বাস নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশের পরও কোনো পরিবর্তন চোখে পড়েনি। বেশিরভাগ বাসের রং উঠে গেছে, দেখলে মনে হয় হাতুড়ি দিয়ে পেটানো শরীর। কোনো বাসে সাইড ইন্ডিকেটর আর ব্রেক লাইট বসানোর ব্যবস্থায় রাখা হয়নি। একজন আরেকজনকে টেক্কা দিতে যায়, যার ফলশ্রুতিতে দেখবেন যে একটার ওই বাইরে কালার ঠিক নাই। আমরা যাত্রী যারা তারা তো ভাঙ্গা হইলে উঠতে হবে, নতুন হইলে উঠতে হবে। আমরা তো চালাইতেছি আমাদের পেটে দেয়, বুঝছেন, কারণ কোম্পানি না করলে তো আমরা কিছু করতে পারবো না। খালি চোখেই বোঝা যায় কতটা ঝুঁকিপূর্ণ এসব গণপরিবহন। টায়ারে পট্টি লাগিয়ে দিব্যি চলছে ট্রাফিক পুলিশের সামনে দিয়ে। ফাটা নাই, ডলে রাবারিং করা, এটা এইভাবেই চলে। এটা সমস্যা, এটা ওই আপনার ভালো থাকার থেকে এটার গ্যারান্টি বেশি। বাসের ফিটনেস নাই, রং নাই, ইঞ্জিন দুর্বল, তারপরে এরা ভাড়া নিতেছে সিটিং, বাট বাসের সার্ভিস হলো লোকালের চেয়েও জঘন্য। ম্যাক্সিমাম বাসে হচ্ছে আনফিটই দেখা যায়। আমাদের সরকারের উচিত কিছু না কিছু স্টেপ নেয়ার। নিজেরা মেয়াদহীন জরাজীর্ণ বাস মিনি বাসের মালিক হলেও সমিতির নেতারা এর দায় চাপাতে চান নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ এর উপর। বিআরটিএ এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে হতো তাদের। আমাদের কাছে তো ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা নেই। তারা যদি কঠোরভাবে ব্যবস্থা নেয় এদের বিরুদ্ধে, তাহলে এগুলো সংশোধন হয়। নতুন গাড়ি আসার রাস্তা তো বন্ধ করে দেওয়া আছে, রোড পারমিট দিচ্ছে না। অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর হতে না পারার কারণেই পরিবহন মালিকরা ব্ল্যাঙ্ক চেক হাতে যা ইচ্ছে করছে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। বাস মালিকদের একটা বিশাল সিন্ডিকেট আছে, একটা দুষ্ট চক্র আছে, একটা অসাধু চক্র আছে। সেই চক্রের কাছে আসলে আমরা অসহায়, দুর্বল। অতীতেও কিন্তু এই যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করে বাসগুলিকে একটা শৃঙ্খলা এনে ভালো মানের বাসের উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু সেটা হোঁচট খেয়ে গেছে। বিআরটি তো নিয়ন্ত্রণকারী সংস্থা। আমাদের বিভিন্ন এজেন্ট থাকবে ঢাকা শহরে, যারা ফিটনেস দেবে, বিআরটি মনিটরিং করবে, তদারকি করবে যে এটা বিজ্ঞানসম্মত উপায়ে ফিটনেসটা হচ্ছে কিনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক অবস্থান আর মালিকদের সদিচ্ছাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় প্রতীক না থাকলেও জয়ীদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা। এদিকে বিএনপি নির্বাচন বর্জন করলেও দলের বহিষ্কৃত বেশ কয়েকজন নেতাও বিজয়ী হয়েছে। নির্বাচিত হয়েছে জাতীয় পার্টি জনসংহতি সমিতি ইউপিডিএফ এর নেতা ও নির্দলীয় প্রার্থীরা। তালিকায় আছে বেশ কয়েকজন নতুন মুখ। নোয়াখালীর সেনবাগকে মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাইফুল আলম দীপু। তার জয়কে জনগণের প্রতি উৎসর্গ করেন তিনি। এদিকে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেন, বর্তমান সরকারের অধীনে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় তা আবারও প্রমাণ হলো। প্রতিবেদকদের পাঠানো তথ্য রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকের 32,132 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে। সেনবাগ উপজেলা চেয়ারম্যান হিসেবে সাইফুল আলম দীপুকে বিপুল ভোটে নির্বাচিত করতে পেরে আনন্দে উচ্ছ্বাসিত সেনবাগবাসী। এ সময় সেনবাগকে মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান বেঙ্গল গ্রুপ ও আরটিভির এই পরিচালক। আমি শুকরিয়া জানাই সেনবাগ উপজেলাবাসীর কাছে, যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, এবং এই ভোটটা এবং আমি নির্বাচনী যে প্রতিশ্রুতি ওনাদেরকে দিয়েছি, আমি আশা করি আমি সেটা রাখব। যোগ্য নেতৃত্ব বেছে নেয় সেনবাগবাসীকে ধন্যবাদ জানান সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। একটা সুস্থ নির্বাচন হয়েছেন। আমি সেনবাগবাসীকে এবং আওয়ামী লীগ এবং আমাদের যারা নেতাকর্মী তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এদিকে মঙ্গলবার সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব। উপজেলা নির্বাচনে সেটি আবারও প্রমাণ হলো। বাংলাদেশে বর্তমান সরকার আমলে এমপি নির্বাচনের থেকে আপনারা দেখছেন তখনও সুষ্ঠু ভোট হয়েছে, এখনো হবে, এবং যতগুলি নির্বাচন হবে ইনশাল্লাহ ভবিষ্যতে সবগুলি সুষ্ঠু হবে। আনারস প্রতীকে 32,132 ভোট পেয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হন সাইফুল আলম দীপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর দীপু পেয়েছেন 14,734 ভোট। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।
প্রায় প্রতিদিন এই সূচক কমায় অস্থিরতার তুঙ্গে দেশের পুঁজিবাজার। লাভ তো নয়, বরং বিনিয়োগকৃত পুঁজি হারে নিঃস্ব হাতে বাজার ছাড়ছেন অনেকে। এমন বাস্তবতায় আগামী 2024-2025 অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনার দাবি বিনিয়োগকারীদের। পাশাপাশি মুনাফার উপর কর প্রত্যাহারও জরুরি বলেও জানান তারা। সেলিম মালিকের রিপোর্ট। 2010-এর মহাপতনের পর সরকারের নানা সিদ্ধান্ত আর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির একের পর এক পদক্ষেপ কোনো উদ্যোগে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারেনি। গেল কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কমছে সূচক। আতঙ্কে বিনিয়োগকারীরা, পুঁজি হারিয়ে বাজার ছাড়ছেন অনেকে। মার্কেট তো একটা আপ ডাউন হবে, একটা ক্যান্ডেলস্টিকের একটা নিয়ম কানুন আছে, সেটা কিন্তু হচ্ছে না, শুধু পড়তে যে আমাদের যে অর্থ ছিল বাজারে সব এখন তলানিতে, যেটাকে নাই বললেই চলে। প্রত্যেক দিন 60-70 পয়েন্ট মাইনাস কিভাবে হয়? একটা দেশে শ্রীলঙ্কার সাথে তুলনা করলে যেই শ্রীলঙ্কা একদম ফকির থেকে উঠে আসছে, ওদের মার্কেট প্লাস থাকে, আমাদেরটা মাইনাস থাকে। নতুন বাজেট, নতুন প্রত্যাশা। এবার বিনিয়োগকারীদের দাবি বাজেটে যেন থাকে এ বাজারের জন্য বিশেষ প্রণোদনা। শেয়ার বাজারের বিনিয়োগকারী যারা আছে তারা তো থাকে এবং আরও বিনিয়োগকারী আসে, সেই জন্য কিছু প্রণোদনা প্যাকেজ দিয়ে ভালো আমার মতো। গেইন ট্যাক্স একটা রিমার্ক ছড়াইছে, এটা ফ্লাশ করে দিয়ে মার্কেটের ফেলায় মালগুলো নিতেছে। আবার কয়েকদিন পরে বলবো, গভর্নমেন্টই বলবো যে না গেইন ট্যাক্স হবে না, আপনারা ব্যবসা করেন। আবার শেয়ারটা উঠবে, ওরা বিক্রি করে টাকাটা এনে চলে যাবো। অস্থিতিশীল বাজারে বাজেটে নতুন করে গেইন ট্যাক্স আরোপের খবরে শুরু হয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্টরা বলছেন গেইন ট্যাক্স আরও বাজারকে আরও অস্থিতিশীল করে তুলবে। সরকার যদি গেইন ট্যাক্স না নিয়ে পুঁজি বাজারকে যদি আরও ভাইব্রেন্ট করতে পারে, যদি 2500 কোটি টাকা যদি ট্রেড হয়, তাহলে বছরে 1000 কোটি টাকা ট্যাক্স সরকারি কোষাগারে জমা হতে পারে। পুঁজিবাজারকে বিনিয়োগকারীদের আস্থায় আনতে বাজার বান্ধব বাজেট প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের। যারা ভালো ডিভিডেন্ড দেয়, কোম্পানিগুলোকে উৎসাহ দেন, তাহলে আপনারা ট্যাক্সও বেশি পাবেন। তাহলে সেখানে একটু ট্যাক্স রিবেট দেন। আগে ছিল এটা 20% অ্যান্ড অ্যাবাভ যারা দিচ্ছে তারা ট্যাক্স রিবেট পাইত, তো সব তো উঠাই নিছে। এখন যারা বলে মাঝে মধ্যে শুনি আর কি, এত সমর্থন দেওয়ার পরও শেয়ার বাজারের দুরবস্থা। আমি ওনাদেরকে সম্মানের সঙ্গে জিজ্ঞাসা করবো কি কি সমর্থন আছে, পলিসি সাপোর্ট বলেন তো, তখন আর বলতে পারে না কিছু। বাজারকে চাঙ্গা করতে নতুন ও ভালো মানের শেয়ার তালিকাভুক্ত করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বাজেটে যদি আমাদের সাধারণ মানুষের জন্য কোনো কল্যাণকর কোনো কিছু হয়, এটাই আমরা আশা করি। কর কমবো, ওই বড় লোকের কমবো, সরকারের আমাকে যাটা ধার্য করছে এটা আমার কাছ থেকে নিবই। এইটা হওয়া দরকার সবার সমান, সবার ক্ষেত্রে সমান, কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের দেশে তো সেটা হচ্ছে না। সরকারের যারা চাকরিজীবী তাদের এক ধরনের, যারা কোম্পানির চাকরি করে, সামান্য বেতনে চাকরি করে, তাদের এক ধরনের, সরকারি যারা চাকরি করে তাদেরটা মিসিংও হয়ে যায়। আমাদের তো মিসিং হয় না, আমাকে ওটা দিতেই হবে। তাহলে ওই বাজেট করা আছে না করাই বলো, সরকার বাজেটের দরকার নাই আমার। পূর্বে একটা কথা ছিল যে ঘুষ এবং দুর্নীতি কমে যাবে যদি সরকারি চাকরিজীবী ব্যক্তিদেরকে বেতন বাড়িয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে বেতন যতটাই 3 গুণ 4 গুণ বাড়ার পরে কিন্তু ঘুষ এবং দুর্নীতি কিন্তু তার চেয়েও বেশি আরও বাড়ছে। দুর্নীতি আড়াল থেকে ভ্যাট বারংবার বৃদ্ধি করলে আসলে জনগণের কোনো উপকার হবে না। এক বছরের মধ্যে 2 থেকে 3 বার অনেক সময় বিদ্যুতের দামটা বেড়ে যাচ্ছে, যে জিনিসটা বিশেষ করে সাধারণ জনগণ যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত এদের উপর বিশাল একটা এফেক্ট পড়ে থাকে। এই জিনিসটা আমি মনে করি সরকারের ফার্স্ট এই জিনিসটা দৃষ্টি দেওয়া উচিত, বিশেষ করে বিদ্যুৎ খাত এবং জ্বালানি খাত। গৌতম বুদ্ধ যে অহিংসা ও শান্তির বাণী প্রচার করে গেছেন তা অন্তরে ধারণ করে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। শুভ বুদ্ধ পূর্ণিমা এবং আন্তর্জাতিক ভেসাক ডে উপলক্ষে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সকাল থেকেই চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা ও আলোচনা সভা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বৌদ্ধ ধর্মের শীর্ষ গুরুরা। সৃষ্টির সেরা জীব হিসেবে হিংসা, হানাহানি, রক্তপাত থেকে মানুষকে দূরে থাকার উপর ধর্মীয় বিধিনিষেধ আলোচনা সহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেন বুদ্ধ ধর্মাবলম্বীরা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। 160টিরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালি। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল 4.4 মাত্রার।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস ও এর আশপাশে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এইসব ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পের পর জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। বাড়িঘর থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বহু স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি বলছে, গেল 40 বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এবার খেলার খবর। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আগামীকাল যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 9টায় টেক্সাসের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হার নিয়ে সিরিজ শুরু করেছে শান্তর দল। এই ম্যাচে জয় নিয়ে সিরিজের সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। এদিকে আইসিসির সহযোগী সদস্য হয়ে প্রথমবার পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে যুক্তরাষ্ট্র। সিরিজের দ্বিতীয় টি-20তেও তারই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। ফেডারেশন কাপ ফুটবলের হাই ভোল্টেজ ফাইনালে আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। মৌসুমের শুরুতেই স্বাধীনতা কাপের ফাইনালে সাদা কালোদের হারিয়ে শিরোপা উল্লাস শুরু করে অস্কার বুচনের শিষ্যরা। চলতি সপ্তাহে পয়েন্টের দীর্ঘ ব্যবধানে মোহামেডানের ধরাছোঁয়ার বাইরে থেকে লিগ শিরোপাও নিজেদের করে বসুন্ধরা। এবার মোহামেডানকে আরও একবার হতাশ করে ফেড কাপের শিরোপা ঘরে তুলতে পারলেই শেখ রাসেল ক্রীড়া চক্রের 2013-14 মৌসুমে ট্রেবল জয়ের রেকর্ড ভাগ বসাতে পারবে রবসন সোহেলরা। তবে জমজমাট শিরোপার লড়াইয়ে ছেড়ে কথা বলতে চায় না মোহামেডানও। বসুন্ধরাকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে ফেডারেশন কাপে আবাহনীর সর্বোচ্চ 12 শিরোপার রেকর্ডে ভাগ বসাতে চায় সাদা কালোরা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।